ওয়েলকাম স্টুডেন্ট। আজকে আমরা উপস্থিত হয়েছি নতুন একটা ক্লাস নিয়ে। আজকে ইতিহাসের যে নতুন ক্লাসে আমরা আলোচনা করব সেই ক্লাসটি হচ্ছে আল বিরুনি। ঠিক আছে, এটা কি হচ্ছে সেমিস্টার 3। ঠিক আছে, সেমিস্টার 3 তোমাদের হচ্ছে প্রথম যে চ্যাপ্টারটা আছে সেটা নিয়ে কিন্তু অলরেডি আমরা এর আগের দিন একটা ক্লাস নিয়েছিলাম। ক্লাসটি কী ছিল? ক্লাসটি ছিল হচ্ছে ভ্রমণকারীদের উদ্দেশ্য। ভারতে যে ভ্রমণকারীরা এসেছিল তাদের উদ্দেশ্য কী ছিল এইটা নিয়ে কিন্তু আমরা একটা ক্লাস নিয়েছি। এবার আমরা এখানে যেটা আলোচনা করব, এই যে ভারতে যে ভ্রমণকারীরা আসলো, এবং ভারতে তো তোমরা জানো যে অনেক ভ্রমণকারী ভারতে এসেছিল, কিন্তু সবার সম্পর্কে কিন্তু আমাদের পড়তে হবে না। আমাদের পড়তে হবে সিলেক্টেড কয়টা ভ্রমণকারী সম্পর্কে। ঠিক আছে, তার মধ্যে যেটা আছে সেটা হচ্ছে একটা হচ্ছে আল বেরুনি, এবং তার পাশাপাশি দেখো আরও কয়েকজন তোমাদের পর্যটক সম্পর্কে পড়তে রাখবে। তার নাম হচ্ছে কি ইবন বতুতা। ইবন বতুতা সম্পর্কে পড়তে হবে। ঠিক আছে, তারপর যেটা পড়তে হবে বার্নিয়ের সম্পর্কে। ঠিক আছে, বার্নিয়ের সম্পর্কে পড়তে লাগবে। তাহলে কি বললাম তোমাদের এখান থেকে যেটা পড়তে লাগবে, মোটামুটি 3জন যে পর্যটক ভারতে এসেছিল সেই 3জন পর্যটক সম্পর্কে পড়তে লাগবে। একটা হচ্ছে আল বিরুনি, একটা হচ্ছে ইবন বতুতা, একটা হচ্ছে বার্নিয়ের। ঠিক আছে, তাহলে আমরা ইবন বতুতা ও বার্নিয়ের সম্পর্কে আমরা পরে আলোচনা করব। আজকে আমরা আলোচনা করব আল বিরুনি সম্পর্কে। ঠিক আছে, তাহলে দেখো প্রথমে আমরা যদি আল বিরুনি সম্পর্কে আলোচনা করতে যাই, দেখো তোমাদের সিলেবাসে কিন্তু যেটা দেওয়া আছে, মানে বইয়ে যেটা দেওয়া আছে সেখানে কিন্তু ওর বায়োগ্রাফিটাও পড়তে হবে। ঠিক আছে, প্রতিটা যেগুলো পর্যটক তোমাদের পর্যটকের নাম যেগুলো বইয়ে দেওয়া আছে ওদের কিন্তু বায়োগ্রাফিটাও পড়তে লাগবে। তাহলে চলো আমরা দেখি। প্রথমে যেটা দেখব যে তোমাদের এখানে দেওয়া আছে যে এই আল বিরুনি জন্মগ্রহণ করলেন 973 খ্রিস্টাব্দে। ঠিক আছে, এবং তার মৃত্যু হয়েছিল 1048 খ্রিস্টাব্দে। ঠিক আছে, তাহলে এখানে তো জন্মসালটা দেওয়া আছে, এবার তার জন্মস্থানটা কোন জায়গায় ছিল। ঠিক আছে, এটা দেখব। তাহলে কি দেখব? এর জন্মস্থান। ঠিক আছে, তার জন্ম কোন জায়গায় হয়েছিল। ঠিক আছে, অ্যাকচুয়ালি তার জন্ম হয়েছিল খিভা নামে একটি প্লেসে। কি নাম? তার জন্ম হয়েছিল খিভা নামক একটি, খিভাতে, যেটি কোন জায়গায় ছিল? খোয়ারিজম। ঠিক আছে, কোন জায়গায় ছিল? খোয়ারিজম। খোয়ারিজম বলে একটা প্লেস ছিল, সেই খোয়ারিজম নামক প্লেসের খিভা নামক একটি জায়গায় তার জন্ম হয়েছিল। এই যে খিভা এবং খোয়ারিজম এইটা কিন্তু আছে বর্তমানে একটা মধ্য এশিয়ার একটা দেশ আছে উজবেকিস্তান। ঠিক আছে, দেশটার কি নাম? উজবেকিস্তান। ঠিক আছে, সেইখানে কিন্তু তার জন্ম হয়েছিল। ঠিক আছে, দেখো এখানে আমি একটা জিনিস বলি যে উজবেকিস্তানে তার জন্ম হলেও তার বাবা মা কিন্তু উজবেকিস্তানের বাসিন্দা ছিল না। ঠিক আছে, তার যে বাবা মা ছিল তারা কিন্তু কি ছিল? তার বাবা মা ছিল পারস্য দেশে। ঠিক আছে, পারস্য দেশ থেকে, পারস্য দেশে। ঠিক আছে, তার বাবা মা পারস্য দেশ থেকে কিন্তু বিতাড়িত হয়ে বা সেখান থেকে মাইগ্রেট করে এসে তারা এই যে খিভা নামক যে জায়গাটা সেখানে কিন্তু তারা বসবাস করতো। দেখো এইবার যেহেতু তিনি বাইরে থেকে এসে খিভাতে বসবাস করতেন, এই জন্যে তার লাস্টে তার নামের যে শেষে আছে বিরুনি, এটা কিন্তু পড়েছিল। ঠিক আছে, এখানে বিরুনি শব্দের অর্থ, যে তার নামটা যে সম্পূর্ণ দেওয়া আছে আল বিরুনি, এই বিরুনি শব্দের অর্থ হচ্ছে কি? বিদেশি। ঠিক আছে, বুঝতে পারলাম? ও কি বললাম যে বিরুনি শব্দের অর্থ কি? বিদেশি। ঠিক আছে, যেহেতু তার বাবা মা মাইগ্রেট করে সেখানে গিয়ে কোন জায়গায়? খিভাতে গিয়ে বসবাস করতো, সেই জন্যে তার নাম হয়ে গিয়েছিল আল বিরুনি। ঠিক আছে, এবার দেখো, এবার আমরা তাহলে তার কথায় জন্ম হয়েছিল এটা জানলাম। এবার আমরা যেটা দেখব যে ভারতের ইতিহাসে, ঠিক আছে, ভারতের ইতিহাসে বিশেষ করে মুসলিমরা যখন ভারতে আসলো, তারপরে যেসব মুসলিম পর্যটকরা ভারতে এসেছিল, যেমন আমরা নাম করতে পারি আল মসুদি, ঠিক আছে, আল ইদ্রিসি, এরকম অনেকেই আছে। তার মধ্যে সব থেকে যিনি বিখ্যাত ছিলেন তিনি ছিলেন আল বিরুনি। ঠিক আছে, একে ভারতে কিন্তু নানা উপাধি দেওয়া হয়েছিল। যেরকম এর প্রথম যে উপাধিটি ছিল, তার প্রথম উপাধিটি ছিল কি? বিদ্যাসাগর। ঠিক আছে, তার প্রথম উপাধি, ভারতের ব্রাহ্মণেরা তাকে এই উপাধি দিয়েছিল। তাহলে তার প্রথম উপাধি কী ছিল? আল বিরুনির প্রথম উপাধি কী ছিল? বিদ্যাসাগর। যেটিকে দিয়েছিল ব্রাহ্মণেরা। ঠিক আছে, ভারতের যেই ব্রাহ্মণেরা দিয়েছিল। ঠিক আছে, ভারতের যে ব্রাহ্মণেরা ছিল বা ভারতের যে ব্রাহ্মণরা ছিল, সেই ব্রাহ্মণরা
ভারত বিষয়ে তার অভিজ্ঞতা দেখে, ভারত বিষয়ে তার জ্ঞান দেখে এবং ভারতকে নিয়ে তার যে আগ্রহ, সেই আগ্রহটা দেখে তার নাম দিয়েছিল কি বিদ্যাসাগর। ঠিক আছে, এবার দেখো আরেকটা যে নাম দিয়েছিল তাকে, সেই নামটা হচ্ছে কি, আমরা বলি বিশেষ করে নাম না, এটা বিশেষ করে আমরা যেটা বলি সেটা কি হচ্ছে ভারতের প্রথম মুসলিম ভারতবিদ। ঠিক আছে, এই উপাধি কিন্তু তাকে দেওয়া হয়েছিল। ঠিক আছে, কি দেওয়া হয়েছিল? প্রথম মুসলিম ভারতবিদ, মানে কি আমরা বলতে পারি ইন্ডোলজিস্ট। ঠিক আছে, যারা ভারত নিয়ে গবেষণা করে তাদেরকে আমরা কি বলি? ইন্ডোলজিস্ট। ঠিক আছে, হলো। এবার দেখো পাশাপাশি কি হচ্ছে, তাহলে আমরা বুঝতে পারলাম যে তিনি যখন ভারতে এসেছিলেন, ভারত বিষয়ে তার যখন পাণ্ডিত্য দেখিয়েছিলেন, তারপরে তাকে কিছু উপাধি দেওয়া হয়েছিল। ঠিক আছে, তারপর দেখো আমরা এখানে আরেকটা বিষয় নিয়ে আলোচনা করতে পারি। যেমন আমরা বলতে পারি কি, যে তিনি যে ভারতে আসলেন, ঠিক আছে, ভারতে এসেছিলেন, মোটামুটি আমরা বলতে পারি যে প্রায় তিনি কয়েক বছর ধরে ভারতে ছিলেন। ঠিক আছে, যাই হোক, ভারতের তার এই জার্নিটা ডিসকাস করার আগে আমরা ডিসকাস করি খিবাতে যখন তার জন্ম হলো, আমরা সেটা জানলাম। খিবাতে জন্ম হওয়ার পরে তিনি যে খিবার বাইরের লোক ছিলেন সেইটা আমরা জানলাম। এবার দেখি তিনি কি পেশায় যুক্ত ছিলেন। ঠিক আছে, দেখো তিনি কি ছিলেন, খিবার যে সে সময় যে সাম্রাজ্য ছিল এবং খিবার যে সাম্রাজ্যের সে সময় শাসক ছিলেন, তার নাম কি ছিল? খোয়ারিজম। ঠিক আছে, তার নাম কি ছিল? খোয়ারিজম শাহ। ঠিক আছে, বা আমরা খোয়ারিজম শাহ নাও বলতে পারি। ঠিক আছে, আমরা বলতে পারি যে সেখানে যে রাজবংশ ছিল, সেই রাজবংশটাকে আমরা বলতাম মামুনি রাজবংশ। ঠিক আছে, মামুনি রাজবংশ। ঠিক আছে, এই মামুনি রাজবংশের একজন শাসক খোয়ারিজম শাহ, তার অধীনে কিন্তু তিনি পরামর্শদাতার, ঠিক আছে, যে শাসককে পরামর্শ দিবে তেমন একটি তিনি চাকরি গ্রহণ করলেন। ঠিক আছে, তাহলে তিনি কি ছিলেন? মামুনি রাজবংশের খোয়ারিজম শাহের খোয়ারিজম শাহ। ঠিক আছে, খোয়ারিজম যে শাহ ছিলেন তার কি ছিলেন? খোয়ারিজম শাহের তিনি কি ছিলেন? পরামর্শদাতা। ঠিক আছে, খোয়ারিজম শাহের তিনি কি ছিলেন? পরামর্শদাতা। এবার দেখো এই সময়ে তিনি যখন খোয়ারিজম শাহের অধীনে কাজ করছিলেন, সেই সময় দেখব ঠিক আছে, প্রায় 1017 খ্রিস্টাব্দে। ঠিক আছে, আমি এখানে লিখলাম এডি। হ্যাঁ, 1017 খ্রিস্টাব্দে কী হচ্ছে? সুলতান মাহমুদ। ঠিক আছে, সুলতান মাহমুদ কি করলেন? সুলতান মাহমুদ কি করলেন? খোয়ারিজম আক্রমণ করলেন। ঠিক আছে, খোয়ারিজম যে প্লেস ছিলেন, সেই খোয়ারিজম প্লেসটা তিনি আক্রমণ করলেন। ঠিক আছে, 1017 খ্রিস্টাব্দে সুলতান মাহমুদ কি করলেন? খোয়ারিজম আক্রমণ করলেন। ঠিক আছে, খোয়ারিজম আক্রমণ করলেন। ঠিক আছে, সুলতান মাহমুদ কি হচ্ছে? খোয়ারিজম আক্রমণ করলেন। এইবার দেখো তারপর তিনি কি করলেন? তিনি এই যে আল বিরুনি ছিলেন, তিনি তাকে বন্দি করলেন। ঠিক আছে, তাহলে আমরা কি দেখব এখানে? আল বিরুনিকে যুদ্ধবন্দী হিসাবে এখান থেকে লাভ করলেন। কে লাভ করলো? সুলতান মাহমুদ। ঠিক আছে, এবার দেখো তারপর কি হলো? তাহলে কি বুঝলাম আমরা যে 1017 খ্রিস্টাব্দে সুলতান মাহমুদ কি করলেন? খোয়ারিজম শাহের যে প্লেস ছিল সেটা তিনি আক্রমণ করলেন এবং সেখান থেকে যুদ্ধবন্দী হিসাবে তিনি আল বিরুনি যে ছিল তাকে তিনি নিজের জায়গা, সুলতান মাহমুদের যে প্লেস ছিল তার নাম কি? গজনি। ঠিক আছে, সেখানে তিনি তাকে যুদ্ধবন্দী হিসাবে নিয়ে আসলেন। কিন্তু যেহেতু তার কি ছিল? তার অনেক ছিল পাণ্ডিত্য, এবং তার পাণ্ডিত্যে মুগ্ধ হয়ে, ঠিক আছে, তিনি কি করলেন? সুলতান মাহমুদ তাকে তার দরবারে একটা জব দিলেন। তাহলে কি হচ্ছে? তিনি সুলতান মাহমুদের, ঠিক আছে, সুলতান মাহমুদের
জ্যোতিষের কাজ লাভ করলেন। ঠিক আছে, তাহলে দেখো কিভাবে তার লাভ করলেন, কিভাবে তার কি বললাম আমি, তার ভাগ্যটা পরিবর্তন হয়ে গেল। এই দেখো এইখানে কি হচ্ছে, যে সময়কালটাতে তিনি ইয়েতে ছিলেন, তোমার হচ্ছে গজনিতে ছিলেন, বা সুলতান মাহমুদের যে রাজ দরবার আছে সেখানে যখন ছিলেন, সেই সময়ই কিন্তু তিনি ভারত সম্পর্কে অনেক তথ্য লাভ করলেন। ঠিক আছে, এবং তোমরা জানো যে সুলতান মাহমুদ কিন্তু সেই সময় বারবার ভারত আক্রমণ করতো। ঠিক আছে, আমরা অনেকে জানি যে প্রায় 17 বার তিনি ভারত আক্রমণ করছেন। ঠিক আছে, এই সময় কি হচ্ছে আমরা দেখব 1018-19 খ্রিস্টাব্দে। ঠিক আছে, 1018-19 খ্রিস্টাব্দে সুলতান মাহমুদ কি করবেন, আবার ভারত আক্রমণ করবেন। ঠিক আছে, 1018-19 খ্রিস্টাব্দে ভারতের একটা প্লেস আছে কনৌজ। ঠিক আছে, ভারতে একটা প্লেস কি আছে, কনৌজ। এই কনৌজকে যখন আক্রমণ করবেন, এই সময় কি হচ্ছে, সুলতান মাহমুদের সময় সঙ্গে আল বিরুনি যে আছে সে কি হবে, ভারতে আসবে। কে আসবে, আল বিরুনি। ঠিক আছে, আল বিরুনি। ঠিক আছে, সে ভারতে আসবে 1018-19 খ্রিস্টাব্দে। কার সঙ্গে আসবে, সুলতান মাহমুদের সঙ্গে। ঠিক আছে, এই যে 1018-19 খ্রিস্টাব্দে, 1018 বা 19 খ্রিস্টাব্দে তিনি যে ভারতে আসলেন, তারপর থেকে প্রায় আমরা জানি 10 বছর তিনি ভারতে ছিলেন। ঠিক আছে, 10 বছর ভারতে থাকার পরে তিনি হচ্ছেন কি 1030 খ্রিস্টাব্দে। ঠিক আছে, 1030 খ্রিস্টাব্দে তার বিখ্যাত একটা গ্রন্থ, সেই গ্রন্থটার নাম কি, কিতাবুল হিন্দ। ঠিক আছে, তার গ্রন্থটার নাম কি, কিতাবুল হিন্দ। সেই গ্রন্থটি তিনি কি করলেন, রচনা করলেন। বুঝতে পারলাম? এইবার কি হচ্ছে, তারপর কি এই শুধু কয়েকটা গ্রন্থ না, তারপর তিনি আরও কয়েকটি গ্রন্থ লিখলেন। যেমন হচ্ছে একটা গ্রন্থ আমরা বলতে পারি ইবলোকা। ঠিক আছে, কি গ্রন্থটার নাম, ইবলোকা। ঠিক আছে, এইটাও তার একটা বিখ্যাত গ্রন্থ। এইটার পাশাপাশি তার আরেকটা যেটা গ্রন্থ আছে সেটা কি, তার একটা গ্রন্থ আছে কিতাবাস সায়দানা। ঠিক আছে, কিতাবাস সায়দানা। ঠিক আছে, এটা হচ্ছে তার একটা বিখ্যাত গ্রন্থ, যেখানে কি হচ্ছে সেই সময়কার চিকিৎসা বিজ্ঞান। ঠিক আছে, সেই সময়কার কি চিকিৎসা বিজ্ঞান নিয়ে আলোচনা করা হয়েছিল। ঠিক আছে, এইবার দেখো তারপর যে বিষয়টা আছে, তাহলে আমরা কি বুঝলাম, যে তিনি কি হচ্ছে ভারতে আসার পর তিনি কয়েকটি গ্রন্থ লিখলেন, এবং কি হচ্ছে তার যে গ্রন্থটা বিশেষ করে কিতাবুল হিন্দ আমরা যেটা বললাম, কিতাবুল হিন্দ। ঠিক আছে, এইটার আবার অনেক কিন্তু নাম আছে। যেমন এটাকে আবার বলে কি তহকিক ই হিন্দ। ঠিক আছে, আবার এই বইটার আরেকটা নাম আছে, তাকে আমরা বলছি কি মিন মাকালা। ঠিক আছে, তার নাম কি মিন মাকালা। ঠিক আছে, এই যে গ্রন্থটা তিনি যেটা রচনা করলেন, সেই গ্রন্থটাকে আমরা বলি সেই সময় কি 11 শতাব্দীর ভারতের দর্পণ। ঠিক আছে, কি বললাম, এই গ্রন্থটাকে আমরা কি বলি 11 শতকের ভারতের দর্পণ। ঠিক আছে, এটা তোমরা মনে করে রাখবা। হলো, এবার দেখো তিনি যে ভারতে থাকার পরে, ভারতে যখন তিনি প্রায় ছিলেন, আমি বললাম যে প্রায় অ্যাপ্রক্সিমেটলি প্রায় 10 ইয়ার্স। ঠিক আছে, তিনি ভারতে ছিলেন। এবার দেখো ভারতে থাকার সময় তিনি যেটি করলেন কি, যে ভারতের আরও নানা বিষয় নিয়ে তিনি কি করলেন, ভারতের আরও নানা বিষয় নিয়ে তিনি কী করতেন, তিনি বই পড়তে আরম্ভ করলেন। ঠিক আছে, এই সময় আমি দেখব যে তিনি কিছু গ্রন্থ আবার, ঠিক আছে, তিনি কিছু ভারতীয় গ্রন্থ তিনি কি করলেন, কি অনুবাদ করতে আরম্ভ করলেন। যেরকমই একটা গ্রন্থ ছিল, সেই গ্রন্থটার নাম হচ্ছে কি যোগসূত্র। ঠিক আছে, তোমরা এই গ্রন্থটার সঙ্গে অনেকে পরিচিত, গ্রন্থটার নাম কি যোগসূত্র। ঠিক আছে, এই যোগসূত্রটা তিনি কি করলেন আরবি ভাষায়। ঠিক আছে, এই যোগসূত্র তিনি কি করলেন আরবি ভাষায় অনুবাদ করলেন। ঠিক আছে, আরবি ভাষায় অনুবাদ করেন। ঠিক আছে, অনুবাদ করেন। এর পাশাপাশি হচ্ছে কি, যে তিনি আরও কিছু গ্রন্থ, ঠিক আছে, বিশেষ করে আমি যদি এখানে তোমাদের আরেকটা বলি, এই যোগসূত্র যে গ্রন্থটি ছিল সেটাকে কিন্তু তিনি সুফিদের যে মতবাদ আছে, ঠিক আছে, সুফি মতবাদের সমতুল্য তিনি মনে করতেন। এর পাশাপাশি ভারতে থাকার সময় তিনি আর যে গ্রন্থগুলো নিয়ে চর্চা করতেন, যেমন আমরা বলতে পারি হচ্ছে কি সাংখ্য দর্শন। ঠিক আছে, সাংখ্য দর্শন। ঠিক আছে, তারপর কি ভারতে যে জ্যোতিষশাস্ত্র ছিল,
ভারতের যে জ্যোতিষশাস্ত্র ছিল সেইটা নিয়েও কিন্তু তিনি আলোচনা করেছিলেন। ঠিক আছে, এবার দেখো এর পাশাপাশি আমরা দেখব যে তিনি ভারতের, ঠিক আছে, তিনি কিন্তু আমরা একটা জায়গায় দেখব যে বিশেষ করে ভারতের সমাজ নিয়ে, ঠিক আছে, ভারতের সমাজ নিয়ে কিন্তু তিনি গভীর অধ্যয়ন করলেন। ঠিক আছে, এবং তিনি একটা জায়গায় উপনীত হন যে ভারতের যে সমাজটা, ভারতের সমাজটাতে কিন্তু ব্রাহ্মণের আধিপত্যও কিন্তু সে সময় অনেকটা ছিল। ঠিক আছে, এর পাশাপাশি তিনি আরেকটা ভারতের জিনিস দেখছেন যে ভারতের লোকেরা ধর্ম নিয়ে পড়ে থাকলেও তিনি একটা জিনিস খেয়াল করেন যে ভারতের লোকেরা কিন্তু ভালো পড়তেও পারতো। ঠিক আছে, ভারতের লোকেরা কি ভালো বইপত্রও তারা কিন্তু পড়তো। এইটা কিন্তু তিনি মানে এই যে বিষয়, সেই বিষয়ে কিন্তু তিনি ভারতীয়দের সুনাম করছেন। ঠিক আছে, এবার দেখো এইবার আমরা যে বিষয়টা দেখব সেই বিষয়টা হচ্ছে কি যে এটা তো আমরা ভারতের ইয়ে পড়লাম, এর পাশাপাশি আমরা যেটা দেখব সেটা হচ্ছে কি, সেইটা হচ্ছে যে তিনি কিছু, ঠিক আছে, ভারতীয়রা যেন কিছু ভালো বই পড়তে পারে তার জন্য আমরা দেখব তিনি কিছু গ্রিক দেশের বই, ঠিক আছে, গ্রিক দেশের কিছু সাহিত্য সেইটা কিন্তু তিনি ভারতীয় ভাষায় অনুবাদ করেছিলেন। কারণ আমি তোমাদের বলতে গেলাম মানে একটা জিনিস আমি স্কিপ করলাম, বিষয়টা হচ্ছে কি যে আল বেরুনি যে ছিলেন তিনি কিন্তু ভালো সংস্কৃত বলতে পারতেন। ঠিক আছে, এবং সংস্কৃত ভাষায় তার কিন্তু যথেষ্ট দক্ষতা ছিল। ঠিক আছে, এইটার জন্য তিনি কী করলেন, গ্রিক ভাষা থেকে অনেক গ্রন্থ কী হচ্ছে সংস্কৃত ভাষায় তিনি ট্রান্সলেট করলেন। ঠিক আছে, এবার দেখো এইবার আমরা মোটামুটি কি পড়লাম আমরা তাহলে একটু রিমাইন্ড করি। দেখো আমরা প্রথমে যেটা বললাম কি আল বেরুনি সম্পর্কে যেটা বললাম যে তার জন্ম হয়েছিল কোন জায়গায়, ঠিক আছে, আমরা সেটা বললাম, তার জন্মস্থানটা বললাম, তার বাবা মা কে ছিল সেটা আমরা বললাম, তাকে সেই নামটা কেন দেওয়া হলো সেটা বললাম, পাশাপাশি আমরা এটা বললাম যে তার কি উপাধি ছিল এটা দেখলাম। তারপর যেটা দেওয়া আছে যে খোয়ারিজমে তিনি যখন গেলেন তখন কোন রাজবংশের ইয়েতে তিনি কাজ গ্রহণ করলেন এবং সেখানে তিনি কি কাজ করতেন এটা আমরা বললাম। ঠিক আছে, তারপর কি হচ্ছে কত সালে, ঠিক আছে, কত সালে তাকে খোয়ারিজম থেকে গজনিতে নিয়ে আসা হলো সেইটা বললাম। ঠিক আছে, তারপর কি দেখলাম কত সালে তিনি ভারতে আসলেন। ঠিক আছে, এবং ভারতে আসার পর তিনি কত সালে তার যে বিখ্যাত গ্রন্থ আছে কিতাবুল হিন্দ সেটি লিখলেন। ঠিক আছে, তারপর কি আমরা আরেকটা জিনিস যেটা বললাম সেটা কি যে এই গ্রন্থটার পাশাপাশি তার আরও কয়েকটি গ্রন্থ ছিল, যেরকম আমি এখানে দেখলাম ইবলোকা, কিতাব সাইদানা। ঠিক আছে, এই গ্রন্থগুলো তিনি লিখছেন, এটা সম্পর্কে আমরা আলোচনা করলাম। ঠিক আছে, আমি আরেকটা জিনিস বললাম, তার যে গ্রন্থটি ছিল কিতাবুল হিন্দ, এটাকে কিন্তু কি বলা হয় একাদশ শতকের ভারতের দর্পণ। বুঝতে পারলা, কারণ একাদশ শতকের তার এই গ্রন্থ থেকে অনেক কিছু তথ্য পাওয়া যায়। তারপর কি বললাম আমরা এটা বললাম যে এর পাশাপাশি তিনি কিছু ভারতীয় গ্রন্থ অনুবাদও করলেন। যেমন একটা গ্রন্থ কী ছিল যোগসূত্র, সেই গ্রন্থটাকে তিনি কী বলেন অনুবাদও করলেন। ঠিক আছে, পাশাপাশি কী হচ্ছে ভারতের যে কিছু ভালো ভালো যে গ্রন্থগুলো ছিল প্রাচীন যুগের সেই গ্রন্থগুলো কিন্তু তিনি পড়াশোনা করলেন। যেমন কী হচ্ছে সাংখ্য দর্শন, জ্যোতিষশাস্ত্র ইত্যাদি। ঠিক আছে, এবার দেখো মোটামুটি তাহলে কি হচ্ছে আমরা আজকে মোটামুটি হচ্ছে তার যে বায়োগ্রাফি, ঠিক আছে, আল বেরুনির যে বায়োগ্রাফি সেটা কিন্তু আমরা মোটামুটি পড়লাম। ঠিক আছে, আশা করি তোমাদের ভালোই লাগছে। এবার দেখো আমরা যেটা এখন পড়বো সেটা হচ্ছে এখান থেকে কিছু প্রশ্ন উত্তর করব। ঠিক আছে, দেখো ফার্স্ট যে কোশ্চেন আছে আল বেরুনির ডাকনাম কী ছিল। ঠিক আছে, এটা আমি বলতে গেলাম ভুলে, আমি বলছি এটার অ্যান্সারটা হবে আবু রেহান। এটা কি ছিল তার ডাক নাম। ঠিক আছে, তারপর কি আছে তাকে বিদ্যাসাগর উপাধি কে দিয়েছিল। ঠিক আছে, আমি এটা অলরেডি করলাম, সেখানে ডিসকাস করলাম যে ভারতীয় ব্রাহ্মণরা, ঠিক আছে, ভারতীয় ব্রাহ্মণরা তার পাণ্ডিত্যে মুগ্ধ হয়ে তাকে বিদ্যাসাগর উপাধি দিয়েছিল। ঠিক আছে, তারপর দেখো তাকে এই শব্দটার অর্থ কী। ঠিক আছে, আমি তোমাদের আগেই বললাম যে এই শব্দটার অর্থ কী বিদেশি। কারণ আমি তোমাদের সে সময় বললাম যে যেহেতু পারস্য থেকে সে কী করলো খিভাতে এসে বসবাস করতে আরম্ভ করলো, সেইটার জন্য কী হচ্ছে খিভার যে লোকেরা ছিল তাকে বাইরের দেশের মনে করতো। ঠিক আছে, এবার দেখো তারপর কী হচ্ছে আল বেরুনির বিখ্যাত গ্রন্থ কিতাবুল হিন্দ কবে লেখা হয়। ঠিক আছে, আমি সেটা বললাম তোমাদের আগে, সেটা হচ্ছে সালটা কী হবে 1030। তারপর কী দেওয়া আছে কোন ভাষাগুলিতে পারদর্শী ছিলেন। ঠিক আছে, তিনি যে ভাষাগুলিতে পারদর্শী ছিলেন সেটা কি সিরিয়ান, সংস্কৃত, এসব ভাষাতে তিনি পারদর্শী ছিলেন। তারপর কি দেওয়া আছে
কোন রাজবংশের রাজনৈতিক উপদেষ্টা তিনি ছিলেন, যেটা আমি আগে আলোচনা করলাম, কোনটা হবে? মামুনি। ঠিক আছে, এবার দেখো কিতাব-ই সায়দানা গ্রন্থটি কোন বিষয়ের উপর লেখা হয়েছিল? এই দেখো এটা হচ্ছে ইম্পর্টেন্ট একটা কোশ্চিন, উত্তরটা হবে চিকিৎসার উপর। ঠিক আছে, তারপর দেখো ভারতের কোন দর্শনকে সুফিবাদের তিনি সমতুল্য মনে করতেন? ঠিক আছে, উত্তরটা কি হবে? যোগসূত্রকে। কারণ যোগসূত্রে যা কিছু লেখা ছিল তাতে তিনি এতটা মুগ্ধ হয়ে গিয়েছিলেন যে এই গ্রন্থটাকে তিনি সুফিবাদের সঙ্গে তিনি কম্পেয়ার করেছিলেন। এবার দেখো তারপর কি আছে, কত খ্রিস্টাব্দে ভারতে কত বছর, ঠিক আছে, কত বছর তিনি ভারতে অবস্থান করেছিলেন? আমি বললাম যে অ্যাপ্রক্সিমেটলি প্রায় 10 বছর। ঠিক আছে, প্রায় 10 বছর তিনি ভারতে অবস্থান করেছিলেন। এবার দেখো কী দেওয়া আছে, তার মতে কোন শাস্ত্র সুফিবাদের মতো আত্মার ব্যাখ্যা দেয়? অলরেডি আমরা এই কোশ্চেনটা আলোচনা করলাম এর আগে, উত্তরটা কি হচ্ছে? যোগসূত্র। তাহলে আজকের মতো ক্লাস এখানেই শেষ। আমার ক্লাস যোগদান করার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা যদি আমার ক্লাস করতে চাও তাহলে দেখো তোমাদের এখানে আমাদের লিঙ্ক দেওয়া আছে। আমাদের ওয়েবসাইট হচ্ছে classmatelive.in, ফেসবুক পেজ আছে, হোয়াটসঅ্যাপ আছে এবং আমাদের টেলিগ্রাম গ্রুপও আছে। ঠিক আছে, তাহলে আমার সঙ্গে থাকার জন্য তোমাদেরকে ধন্যবাদ।